হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি মূলত তোমাদেরকে সাতবাহন ডাইনেস্টি সম্পর্কে একটা ধামাকাদার ক্লাস করাবো। এর আগের ক্লাসগুলি যারা এখনো দেখোনি তারা ক্লাসগুলোকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ এই ক্লাসটির মাধ্যমে আমি সম্পূর্ণ সাতবাহন বংশটাকে টোটালি ধরে ধরে কমপ্লিট করব। তাই যারা এই ক্লাসটি করবে অবশ্যই একটা খাতা পেন রাখবে। যে পয়েন্টগুলো তুমি জানো না সেই কি পয়েন্টগুলোকে তুমি নোট ডাউন করবে। নমস্কার, আমি সৌরভ মন্ডল, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মন্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমে দেখব এই সাতবাহন বংশটা কিভাবে উৎপত্তি ঘটলো। যখন মৌর্য শাসনের অবসান ঘটলো তখন ধীরে ধীরে দক্ষিণ ভারতে একটি নতুন সাম্রাজ্যের সৃষ্টি হলো, যার নাম সাতবাহন বংশ। যখন আমাদের উত্তর ভারতে মগধের নেতৃত্বে অর্থাৎ মগধের বুকে শাসন করা মৌর্য বংশের মাধ্যমে উত্তর ভারতে একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হলো, তখন থেকে উত্তর ভারত সম্পূর্ণ একটা রাজার অধীন থেকে শাসন হতে থাকলো। কিন্তু এই মৌর্য শাসনের পরবর্তীকালে আমরা দেখতে পাই দক্ষিণ ভারতে একটি উল্লেখযোগ্য সাম্রাজ্যের উত্থান ঘটে, সেটি হলো সাতবাহন সাম্রাজ্য। আর এই সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক, আমরা এটা সবাই জানি। তাহলে এই সাতবাহন শব্দটির অর্থ কি? সাতবাহন শব্দটির অর্থ সাত দ্বারা পরিচালিত, অর্থাৎ হিন্দু পুরাণ অনুসারে সূর্য 7টি ঘোড়া দ্বারা পরিচালিত সূর্যদেবের রথের একটি অংশ। আর এই সাতবাহন শব্দটি কোথা থেকে এসেছে? এই সাতবাহন শব্দটি মূলত প্রাকৃত ভাষা থেকে এসেছে। আর এই সাতবাহন বংশটি যেমন উত্তর ভারতে মৌর্য শাসনের পরবর্তীকালে শুঙ্গ এবং কান্যরা উত্তরাধিকার লাভ করে, তেমনি দক্ষিণ ভারতেও মৌর্য শাসনের অবসানের পরে এই সাতবাহনরা সেখানে উত্তরাধিকারী হয়। আর এই সাতবাহন বংশ বর্তমানে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার নিয়ে গঠিত। আর তাহলে এই সাতবাহন বংশের রাজধানী কোথায়? এই সাতবাহন বংশের রাজধানী তারা প্রতিষ্ঠান করে পৈঠান। এই পৈঠানটা কোথায়? এটি ঔরঙ্গাবাদ জেলার গোদাবরী নদীর উপরের দিকে আধুনিক পৈঠান নামক স্থানে এই সাতবাহন রাজারা তাদের রাজধানীটাকে প্রতিষ্ঠিত বা স্থাপন করেন। আর এই সাতবাহন রাজারা সংস্কৃত ভাষার থেকে পালি ভাষা, প্রাকৃত ভাষাকে তারা বেশি পৃষ্ঠপোষকতা করেছিল, এটা আমরা দেখতে পারি। আর এই সাতবাহন রাজাদের মধ্যে যে সকল উল্লেখযোগ্য রাজা আছে তাদের মধ্যে যে সকল রাজার নাম আমরা বেশি পরিমাণে ঐতিহাসিকদের লেখা গ্রন্থ থেকে জানতে পারি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিমুক, যিনি এই বংশের প্রতিষ্ঠাতা। কৃষ্ণর নামটি জানা গেলেও তার সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এটা জানা যায় যে তিনি তার সাম্রাজ্যকে পশ্চিমের নাসিক পর্যন্ত বিস্তার ঘটিয়েছিলেন। এরপরে আমরা দেখব প্রথমে সাতকর্ণী, তারপরে দেখব গৌতমী পুত্র সাতকর্ণী এবং তার পুত্র বশিষ্ঠ পুত্র পুলমিক এবং তার শেষে সর্বশেষ আমরা শাসক দেখব যজ্ঞশ্রী সাতকর্ণী। চলো তাহলে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে ক্লাসটি ধামাকাদার ইন্টারেস্টিং করার চেষ্টা করি। আমরা প্রথমেই দেখলাম এই যে সাতবাহন, এই শব্দটির উৎপত্তি কোথায়? সাতবাহন শব্দটি এসেছে প্রাকৃত ভাষা থেকে, যার অর্থ সাত দ্বারা পরিচালিত, অর্থাৎ হিন্দু পুরাণ অনুসারে 7টি ঘোড়া দ্বারা চালিত সূর্যদেবের রথের একটি অংশ। আর আমি তোমাদেরকে যেমনটা বললাম উত্তরাঞ্চলে মৌর্য শাসনের অবসানের পর শুঙ্গ এবং কান্যরা যেমন উত্তরাধিকার হয়েছিল, ঠিক একইভাবে দক্ষিণাঞ্চলে সাতবাহনরা মৌর্যদের উত্তরাধিকারী হয়। তারপরের পয়েন্ট আমরা দেখবো সাতবাহন রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত বললাম, এই জায়গাগুলোটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা নিয়ে বর্তমানে এই সাতবাহন রাজ্যটা গঠিত। এছাড়াও এর মধ্যে কিছু গুজরাট, কর্ণাটক এবং মধ্যপ্রদেশের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল এই সাতবাহন বংশের মধ্যে। আর আমি তোমাদের যেমনটা বললাম ঔরঙ্গাবাদের জেলার গোদাবরীর উপর প্রতিষ্ঠানে আধুনিক পৈঠান, তোমরা কোথাও পৈঠান কোথাও পৈঠান দেখতে পাবে, ব্যাপারটা একই। পৈঠান, সেখানে সাতবাহন রাজারা তাদের রাজধানী স্থাপন করেন। আর এই কি পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট।
তোমরা মনে রাখবে সাতবাহনরা সংস্কৃত ভাষার থেকে প্রাকৃতকে বেশি পৃষ্ঠপোষকতা করেছিল। এর পাশাপাশি সাতবাহনরা দক্ষিণা পথপথী বা দক্ষিণ ভারতের প্রভু উপাধি গ্রহণ করত। এটা খুবই ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের প্রভু বা দক্ষিণা পথপথী, তোমরা এই দুটোকে মনে রাখবে, দক্ষিণা পথপথী এবং বা দক্ষিণ ভারতের প্রভু উপাধি গ্রহণ করত। এছাড়াও সাতবাহনরা বিদেশি আক্রমণের কাছ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। এই কারণে শক বা সাইথিয়ানদের সঙ্গে সাতবাহনদের একাধিকবার যুদ্ধ ঘটে, এই ঘটনাও আমরা জানতে পারি। এবং সর্বশেষ আমরা দেখব সাতবাহন বংশের প্রধান শাসক যাদের নাম বেশিরভাগ ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিমুক, যিনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। তার পরবর্তী আমরা দেখব কৃষ্ণ, তার সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না। প্রথম সাতকর্ণী, ইনি ছিলেন তৃতীয় শাসক, এবং গৌতমীপুত্র সাতকর্ণী, ইনি ছিলেন সাতবাহন বংশের 23তম শাসক। এবং এরপরে আমরা দেখবো বশিষ্ঠ পুত্র পুলমি, ইনি ছিলেন 24তম শাসক। তারপরে আমরা সর্বশেষ দেখবো যজ্ঞশ্রী সাতকর্ণী। তাহলে আমি তোমাদেরকে বললাম মৌর্য শাসনের পরবর্তী কালে উত্তর ভারতে যেমন শুঙ্গ ও কান্নরা তাদের সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করে, তেমনি দক্ষিণ ভারতে সাতবাহনরা তাদের নিজের সাম্রাজ্যটাকে শক্তিশালী ভাবে গড়ে তুলেছিল। আর এই সাতবাহন শব্দটির অর্থ আমি লিখে দিচ্ছি। সাতবাহন শব্দটি মূলত প্রাকৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ হিন্দু পুরাণ অনুসারে 60টি ঘোড়া দ্বারা পরিচালিত সূর্যদেবের রথের একটি অংশ। আর এই সাতবাহনরা উত্তর ভারতে যেমন শুঙ্গ ও কান্নরা মৌর্য পরবর্তীকালে উত্তরাধিকার হয়, এই সাতবাহনরা দক্ষিণ ভারতের উত্তরাধিকারী হয় মৌর্যদের পরবর্তীকালে। আর এই সাতবাহনরাই এই সাতবাহনরা তাদের রাজধানী কোথায় স্থাপন করে? দেখবেন ঔরঙ্গাবাদের জেলার গোদাবরীর উপরের দিকে আধুনিক পৈথান নামক স্থানে তাদের রাজধানীটিকে প্রতিষ্ঠিত করে। আর এই সাতবাহনরাই তারা মূলত প্রাকৃত ভাষাকে সংস্কৃত থেকে বেশি পৃষ্ঠপোষকতা করেছিল, তার প্রমাণও আমরা জানতে পারি। আর এই সাতবাহন বংশের বর্তমান অবস্থান আমরা লক্ষ্য করে দেখতে পাবো। এই সাতবাহন বংশটি মূলত অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা নিয়ে গঠিত হলেও এর মধ্যে আমরা গুজরাট, কর্ণাটক এবং মধ্যপ্রদেশের কিছু অংশ এই বংশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আর এই সাতবাহন রাজারা শক্তিশালী হওয়ার কারণে একাধিক বিদেশি শক্তিকে তারা প্রতিহত করেছিল। এই কারণে তাদের সঙ্গে যে শক রাজাদের একাধিকবার যুদ্ধ হয়েছে তার কথা আমরা বিভিন্ন ঐতিহাসিকের লেখা থেকে জানতে পারি। আর এই রাজাদের মধ্যে উল্লেখযোগ্য যে সকল রাজা আছেন তাদের মধ্যে শিমুক, কৃষ্ণ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী এবং বশিষ্ঠ পুত্র সাতকর্ণী, এবং শেষ শাসক হলেন কে? তোমরা আশা করি সবাই জানো, শেষ শাসক হলেন কে? যজ্ঞশ্রী সাতকর্ণী। তাহলে আমরা প্রথমে দেখব শিমুক। চলো এবার আমরা তাহলে শিমুক সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করব। তাহলে আমি তোমাদের যেমনটা বললাম, এবার আমরা রাজা শিমুক সম্পর্কে দু চার কথা বলবো। এই শিমুক ছিলেন এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। যদি এই শিমুকের রাজত্বকাল বলি তাহলে হবে 100 BCE এর আগে শিমুক এই সাম্রাজ্যটিকে প্রতিষ্ঠা করেছিলেন। অশোকের মৃত্যুর পরপরই এই সাতবাহনরা নিজেদেরকে প্রভাব প্রতিপত্তি গড়ে তুলতে শুরু করে, এবং এই শিমুকই প্রচুর বৌদ্ধ এবং জৈন মন্দিরও স্থাপন করেছিলেন। এবং এরপরে আমরা যে রাজা দেখতে পাই তিনি হলেন কৃষ্ণ, অর্থাৎ সেকেন্ড রুলার অব দ্য সাতবাহন ডাইনেস্টি। কৃষ্ণ ছিলেন সাতবাহন বংশের দ্বিতীয় রাজা, যার বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। মানে কিছু ক্ষেত্রে দেখা যায় যে তিনি তার সাম্রাজ্যটিকে কোথা পর্যন্ত বিস্তার করেছেন, আমি এটা লিখে দিয়েছি তোমাদের এখানে। কৃষ্ণ তার সাম্রাজ্যটিকে পশ্চিমের নাসিক পর্যন্ত বিস্তৃতি ঘটিয়েছিলেন। এবং তারপরে তৃতীয় রাজা হিসেবে বসেন প্রথম সাতকর্ণী। ইনি ছিলেন এই সাতবাহন বংশের প্রথম একজন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ রাজা। তিনি ছিলেন একটি গুরুত্বপূর্ণ রাজা, কেননা তিনি যে সকল উপাধি গ্রহণ করেছিলেন তার থেকে তার রাজশক্তির ক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারি। এই প্রথম সাতকর্ণীর যে সকল উপাধি ঘুরেছিল
সেগুলির মধ্যে প্রথমে গুরুত্বপূর্ণ উপাধি ছিল অপ্রতিহত চক্র, যা থেকে তার ক্ষমতা এবং প্রতিপত্তি সম্পর্কে জানা যায়, এবং দ্বিতীয় উপাধি এল্ডার সেরাগুনাস। এই এল্ডার সেরাগুনাস এই উপাধিটা আমরা জানতে পারি কি কোথা থেকে, একটা বিদেশি বুক পেরিপ্লাস অফ দ্য ইরিথিয়ান সি, যেটা লিখেছেন কোন এক অজ্ঞাত গ্রিক নাবিকের লেখা, সেখানে থেকে জানা যায় যে প্রথম সাতকর্ণীর উপাধি ছিল এল্ডার সেরাগুনাস, এবং এছাড়াও তিনি অপ্রতিহত চক্র নামে একটি উপাধিও ধারণ করেছিলেন। এর মাধ্যমে তার ক্ষমতা, রাজশক্তি, প্রভাব প্রতিপত্তি সম্পর্কে আমরা জানতে পারি। আর এই প্রথম সাতকর্ণীর রানী ছিলেন নয়নিকা, যিনি লিখেছিলেন নানেঘাট শিলালিপি। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবে। প্রথম সাতকর্ণীর রানী ছিলেন নয়নিকা, যিনি লিখেছিলেন নানেঘাট শিলালিপি। আর এই নানেঘাট শিলালিপিতে এই প্রথম সাতকর্ণীকে দক্ষিণা পথের প্রভু উপাধি গ্রহণ করেছিলেন সে কথা উল্লেখ করা আছে, কেননা তিনি গোদাবরী উপত্যকাটিকে সংযুক্ত করার পরে দক্ষিণার পথপথী বা দক্ষিণার প্রভু এই উপাধিটি গ্রহণ করেছিলেন প্রথম সাতকর্ণী। আর আমরা এটাও জানি কলিঙ্গরাজ খারবেলের সঙ্গে তিনি একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, কিন্তু সেই যুদ্ধে তিনি জয়লাভ করতে পারেননি। কিন্তু যদিও পরবর্তীকালে কলিঙ্গরাজের মৃত্যুর পরে তিনি এই রাজ্যটিকে পুনরায় দখল করে নেন। তাহলে চলো আমি তোমাদের একবার কি পয়েন্টগুলো একবার পড়িয়ে দিই। শিমুক ছিলেন এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, যার সময়কাল 100 BCE এর আগে, এবং অশোকের মৃত্যুর পরই এই সাতবাহনরা শক্তিশালী হয়ে ওঠে। এই শিমুক বৌদ্ধ ও জৈন মন্দির নির্মাণ করেছিলেন বলে আমরা জানতে পারি। এবং শিমুক ছিলেন সাতবাহন বংশের যেহেতু প্রতিষ্ঠাতা, তারপরে যে শাসক হন তার নাম কৃষ্ণ, সেকেন্ড রুলার অফ দ্য সাতবাহন ডাইনেস্টি। ইনি ছিলেন সাতবাহন বংশের রাজা, যার বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। জানা যায় তিনি তার রাজ্যটিকে পশ্চিমে নাসিক পর্যন্ত বিস্তার ঘটিয়েছিলেন। এবং তৃতীয় যে রাজা মানে সাতবাহন বংশে বসেন, তিনি ছিলেন প্রচুর ক্ষমতার অধিকারী। তার উপাধি দেখে আমরা এ বিষয়ে জানতে পারি, তার উপাধি অপ্রতিহত চক্র, এল্ডার সেরাগুনাস। এই উপাধির দ্বারা রাজার ক্ষমতার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে আমরা জানতে পারি। বিদেশি বই প্লাস অফ দ্য ইরিথিয়ান সি এই গ্রন্থ থেকে আমরা এই উপাধিটা এল্ডার সেরাগুনাস প্রথম সাতকর্ণীর উপাধি সম্পর্কে আমরা জানতে পারি। প্রথম সাতকর্ণীর রানী নয়নিকা নানেঘাট শিলালিপি লিখেছিলেন, যেখানে রাজাকে দক্ষিণা পথপতি বা দক্ষিণা প্রভু বলে উল্লেখ করা আছে। গোদাবরী উপত্যকা যুক্ত করার পরে দক্ষিণা পথপতি উপাধি গ্রহণ করেন প্রথম সাতকর্ণী, এ বিষয়ে আমরা জানতে পারি। তাহলে আমি তোমাদের বললাম এই বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুক, যার সময়কাল 100 BCE এর পূর্বে। তিনি প্রচুর বৌদ্ধ এবং জৈন মন্দির নির্মাণ করেছিলেন, এবং অশোকের মৃত্যুর পরে এই সাতবাহনরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। আর এই সাতবাহন ছিল মূলত একটি দক্ষিণ ভারতের বংশ। আর এরপরে শাসক হন কৃষ্ণ, তার বিষয়ে তেমন কোনো তথ্য আমরা জানতে পারি না। তিনি তার সাম্রাজ্যটিকে পশ্চিমে নাসিক পর্যন্ত বিস্তার ঘটিয়েছিলেন, এটুকু আমরা জানতে পারি। এরপরে শাসক হন কে প্রথম সাতকর্ণী। ইনি ছিলেন এই বংশের একটি গুরুত্বপূর্ণ রাজা, এবং এই রাজার উপাধি থেকেই আমরা এই রাজার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সম্পর্কে একটা ধারণা করতে পারি। তার উপাধি ছিল কি অপ্রতিহত চক্র, যার মাধ্যমে রাজার ক্ষমতাকে বোঝানো হতো, এবং এল্ডার সেরাগুনা, যেটা বিদেশি বই পেরিপ্লাস অফ দ্য ইরিথিয়ান সি এই গ্রন্থ থেকে আমরা রাজার এই এল্ডার সেরাগুনাস উপাধি সম্পর্কে জানতে পারি, যেটা কোনো এক গ্রিক অজ্ঞাত নাবিকের লেখা। আর এই প্রথম সাতকর্ণীর রানী ছিলেন দেবী নয়নিকা, যিনি লিখেছিলেন নানেঘাট শিলালিপি। আর এই নানেঘাট শিলালিপিতেই এই প্রথম সাতকর্ণীকে দক্ষিণা পথপতি হিসাবে উল্লেখ করা আছে। গোদাবরী এই উপত্যকাটিকে তিনি সাতবাহন বংশের সঙ্গে যুক্ত করেন কোন শাসক? এটি যদি প্রশ্ন আসে তোমরা এর উত্তর করবে প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী গোদাবরী উপত্যকাটিকে সাতবাহন বংশের মধ্যে যুক্ত করেন। এরপরে তিনি দক্ষিণা পথপথী এই উপাধিটি ধারণ করেন। এবং আমরা এটারও উল্লেখ পাই যে প্রথম সাতকর্ণীর সঙ্গে কলিঙ্গরাজ খারবেলের একাধিক যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে তিনি পরাজিত হন, এবং কলিঙ্গরাজ খারবেলের মৃত্যুর পরে তিনি পুনরায় তার এই কলিঙ্গ রাজ্যটিকে সাতবাহন বংশের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, তোমরা একটু নোট করে নাও। এরপরে আমি যাব এই সাতবাহন বংশের সব থেকে গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ শাসক কে, গৌতমীপুত্র সাতকর্ণী।
তোমরা যারা নোট করছো, যে পয়েন্টটা তোমরা জানো না সেটা অবশ্যই নোট করবে, তাহলে একবার রিভিশন করবে, তোমাদের পড়াটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আমরা দেখলাম শিমুখ, কৃষ্ণ এবং প্রথম সাতকর্ণী। এরপর আমরা এবার দেখব এই সাতবাহন বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক যিনি, তার নাম গৌতম পুত্র সাতকর্ণী। এই গৌতম পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের সব থেকে একজন শ্রেষ্ঠ শাসক, কেননা তিনি তার সাম্রাজ্যটিকে ব্যাপকভাবে চারিদিকে বিস্তার ঘটিয়েছিলেন। তার সাম্রাজ্য আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখবে। তার সাম্রাজ্য উত্তরে তিনি মালওয়া এবং সৌরাষ্ট্র থেকে শুরু করে দক্ষিণে কৃষ্ণা নদী উপত্যকা এবং পূর্বে বিরাট থেকে শুরু করে তিনি পশ্চিমে কোথায়, তিনি পশ্চিমে আমি এখানে লিখে দিয়েছি পূর্বে গৌতম পুত্র সাতকর্ণী তার রাজ্যটিকে উত্তরে মালওয়া এবং সৌরাষ্ট্র থেকে শুরু করে দক্ষিণে কৃষ্ণা নদী, পূর্বে বেরার এবং পশ্চিমে কোঙ্কণ উপকূল পর্যন্ত তার সাম্রাজ্যটিকে তিনি বিস্তার ঘটিয়েছিলেন। এই কারণে তাকে এই সাতবাহন বংশের সব থেকে একজন শ্রেষ্ঠ শাসক হিসেবে মনে করা হয়। এবং এর উপাধি আমরা দেখতে পাই এখানে রাজা রাজা এবং মহারাজা, তিনি এই দুটি উপাধি গ্রহণ করেছিলেন। এই গৌতমী পুত্র নামটা কি করে হলো? এই গৌতম পুত্র সাতকর্ণীর যিনি মাতা, তার নাম ছিলেন গৌতমী বলশ্রী। যেহেতু তার মাতার নাম ছিল গৌতমী বলশ্রী, সেই কারণে তার পুত্রর নাম তিনি করেন গৌতম পুত্র সাতকর্ণী। তাহলে তার মাতার নাম কি ছিল আমরা জানতে পারছি, গৌতমী বলশ্রী, আর তাই তার পুত্র নাম হয় গৌতমী পুত্র। আর এই গৌতমী পুত্রর মাতা গৌতম, আমি এখানে লিখছি গৌতম পুত্র সাতকর্ণীর মাতা যিনি ছিলেন গৌতমী বলশ্রী, তিনি লিখেছিলেন কি লিপি, একটা লিপি লিখেছিলেন তিনি, সেটি হলো নাসিক শিলালিপি। আর এই নাসিক শিলালিপিতেই সেখানে তিনি তাকে উল্লেখ করেছেন, তাকে বলতে এখানে আমরা গৌতম পুত্র সাতকর্ণীকেই চিহ্নিত করি। এই গৌতম পুত্র সাতকর্ণী সম্বন্ধে তিনি নাসিক শিলালিপিতে লিখেছেন, তিনি শক, পল্লব, যবন অর্থাৎ গ্রিকদের ধ্বংসকারী হিসেবে তিনি নাসিক শিলালিপিতে উল্লেখ করেছেন গৌতমী বলশ্রী অর্থাৎ গৌতম পুত্র সাতকর্ণীর মাতা। আর তিনি গৌতম পুত্র সাতকর্ণী মৃত্যুর পর রাজা হন, তার পুত্র বশিষ্ঠ পুত্র পুলহমী। আর পল্লব, যমন এবং শক এদেরকে তিনি ধ্বংস করেন, এই কথাটা তিনি উল্লেখ করেছেন কোথায়, নাসিক শিলালিপিতে। তাই তোমাদেরকে আমি একটা বলে দিই, গৌতম পুত্র সাতকর্ণী ইনি ছিলেন এই বংশের সাতবাহন বংশের 23তম শাসক। সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে এই গৌতম পুত্র সাতকর্ণীকে বিবেচনা করা হয়। আর এই গৌতম পুত্র সাতকর্ণী তার রাজ্যটিকে, এটা ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবে, উত্তরে মালওয়া এবং সৌরাষ্ট্র থেকে শুরু করে দক্ষিণে কৃষ্ণা নদী এবং পূর্বে বেরার এবং পশ্চিমে কোঙ্কণ উপকূল পর্যন্ত তার সাম্রাজ্যটিকে বিস্তার ঘটিয়েছিলেন। এবং এই গৌতম পুত্র সাতকর্ণীর যে উপাধি, আমরা এখানে রাজা রাজা এবং মহারাজা, তিনি এই দুটো উপাধি গ্রহণ করেছিলেন, এটা তোমরা একটু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। এই গৌতম পুত্র সাতকর্ণীর মাতা ছিলেন গৌতমী বলশ্রী, এই কারণে তার নাম হয় গৌতম পুত্র। এবং এই গৌতমী বলশ্রী অর্থাৎ গৌতম পুত্র সাতকর্ণীর মাতা, তিনি একটি লিপি লিখেছিলেন, তার নাম কি নাসিক শিলালিপি। আমি তোমাদের এখানে আগেই ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই তোমরা দুটো গুলিয়ে ফেলবে না। আগেরটা আমি তোমাদের লিখিয়েছি প্রথম সাতকর্ণীর যে রানী ছিলেন তার নাম ছিল নয়নিকা, তিনি লিখেছিলেন নানেঘাট শিলালিপি। আর এই গৌতমী বলশ্রী লিখলেন নাসিক শিলালিপি। এখানে তিনি গৌতম পুত্রকে শক বা সাইথিয়ান, পল্লব এবং যবন অর্থাৎ গ্রিকদের ধ্বংসকারী হিসেবে উল্লেখ করেছেন। এবং গৌতম পুত্র সাতকর্ণীর মৃত্যুর পর তার পুত্র বশিষ্ঠ পুত্র পুলহমী রাজা হন। তাহলে আমরা দেখলাম এই গৌতম পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের একজন সব থেকে শ্রেষ্ঠ শাসক। আর তিনি তার সাম্রাজ্যটিকে উত্তরে সৌরাষ্ট্র এবং মালওয়া থেকে শুরু করে দক্ষিণে কৃষ্ণা নদী এবং পূর্বে বেরার থেকে তিনি পশ্চিমে কোঙ্কণ উপকূল পর্যন্ত তার সাম্রাজ্যটিকে তিনি বিস্তার ঘটিয়েছিলেন। এবং তিনি দুটো উপাধি গ্রহণ করেছিলেন, রাজা রাজা এবং মহারাজা। আর তার এই নাম গৌতম পুত্র হবার কারণ, তার মাতার নাম ছিল গৌতমী বলশ্রী, এই কারণেই তার নাম হয়
গৌতমী পুত্র। আর এই গৌতমী বলশ্রী লিখেছিলেন একটা শিলালিপি যার নাম নাসিক শিলালিপি। আর আমরা দেখলাম প্রথম সাতকর্ণীর রানী নয়নিকা লিখেছিলেন নানেঘাট শিলালিপি। এই দুটোকে তোমরা গুলিয়ে ফেলবে না। আর নানেঘাট শিলালিপিতে তিনি মানে রানী নয়নিকা উল্লেখ করেছিলেন যে প্রথম সাতকর্ণী গোদাবরী উপত্যকাকে এই সাতবাহন সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করার পরে তিনি সেখানে দক্ষিণা পথপথে উপাধি গ্রহণ করেছিলেন। আর এখানে আমরা দেখতে পাই গৌতমী বলশ্রী অর্থাৎ গৌতম পুত্র সাতকর্ণীর মাতা লিখেছেন যে এই গৌতম পুত্র সাতকর্ণী শক বা সাইথিয়ান পল্লব যবন অর্থাৎ গ্রিকদের ধ্বংসকারী। আর এই প্রথম সাতকর্ণীর আর গৌতম পুত্র সাতকর্ণীর যে দুটো শিলালিপি আমি তোমাদের বললাম, এই দুটো তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না। প্রথম সাতকর্ণীর রানী নয়নিকা লিখলেন নানেঘাট শিলালিপি এবং গৌতমী বলশ্রী লিখলেন কি শিলালিপি? নাসিক শিলালিপি। এই দুটো তোমরা গুলাবে না, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আর এবং এই গৌতম পুত্র সাতকর্ণীর মৃত্যুর পরে রাজা হন কে? তারই পুত্র বলিষ্ঠ পুত্র পুলহমী। তোমরা এটুকু একটু নোট করে নাও। ও তোমাদের একটা ভুলে গেছি আমি, এখানে একটা পয়েন্ট তোমরা অ্যাড করবে। এই গৌতম পুত্র সাতকর্ণী বীরকাটক নামে একটি শহর প্রতিষ্ঠা করেন। এই কারণে তাকে আবার বীরকাটক স্বামীও বলা হয়। বীরকাটক স্বামী বলা হয়। এটাও ইম্পর্টেন্ট লাইন, বীরকাটক নামে একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন। এটা একটা লাস্ট পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম। গৌতম পুত্র সাতকর্ণীর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, এই গৌতমী পুত্র সাতকর্ণী তার সাম্রাজ্যকে এক্সটেন্ড বা প্রসারিত করার সাথে সাথেও তিনি বীরকাটক নামে একটি শহরও প্রতিষ্ঠা করেছিলেন। এটা তোমরা মনে রাখবে, বীরকাটক এই শহরটাকে প্রতিষ্ঠা করেছিলেন। কেউ তোমাকে যদি প্রশ্ন করে বা পরীক্ষাতে আসে তোমরা লিখবে গৌতম পুত্র সাতকর্ণী। এই গৌতম পুত্র সাতকর্ণী বীরকাটক নামক শহর প্রতিষ্ঠা করায় তাকে আবার বীরকাটক স্বামীও হিসেবে চিহ্নিত করা হয়। সেটা আমি এখানে তোমাদের লিখে দেব। বীরকাটক নামে একটি শহর প্রতিষ্ঠা করেন কে? গৌতম পুত্র সাতকর্ণী। এরপর আমরা দেখব বশিষ্ঠ পুত্র পুলহমী এবং যজ্ঞশ্রী সাতকর্ণী। এবার আমরা দেখব বশিষ্ঠ পুত্র পুলহমী, যিনি ছিলেন গৌতম পুত্র সাতকর্ণীর উত্তরাধিকারী। এবার এর সম্পর্কে আমরা এবার দু চার কথা বলি। এখানে আমি লিখেছি বশিষ্ঠ পুত্র পুলহমী। গৌতম পুত্র সাতকর্ণীর পুত্র ছিলেন বশিষ্ঠ পুত্র পুলহমী। আর এই বশিষ্ঠ পুত্র পুলহমী ছিলেন সাতবাহন বংশের 24তম শাসক। এই বশিষ্ঠ পুত্র পুলহমীর উপাধি ছিল অন্ধ্রভোজ। এটা খুবই ইম্পর্টেন্ট, অন্ধ্রভোজ ছিল কার উপাধি? এটা ছিল বশিষ্ঠ পুত্র পুলহমীর উপাধি। আর বশিষ্ঠ পুত্র পুলহমী মুদ্রার প্রচলন ঘটান এবং এই মুদ্রার উপরে জাহাজের ছবি পাওয়া যায়। জাহাজের ছবি খোদাই করা আছে এমনটা আমরা উল্লেখ পেয়ে থাকি। এই মুদ্রার উপর জাহাজের ছবি থেকে মনে করা হয় সাতবাহন নৌশক্তি, জাহাজ চালানোর শক্তির পরিচয় আমরা পেয়ে থাকি। আর এছাড়াও এই বশিষ্ঠ পুত্র পুলহমীর একটা গুরুত্বপূর্ণ তিনি সংযোজন ঘটান, তা হলো অন্ধ্রপ্রদেশকে তিনি এই সাতবাহন বংশের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর সব থেকে যেটা লাস্ট এখানের প্রশ্ন, এই বশিষ্ঠ পুত্র পুলহমী থেকে তিনি জুনাগড় শিলালিপি থেকে জানা যায় তিনি রুদ্র দমনের কন্যাকে বিবাহ করেন। আর এই রুদ্র দমন ছিলেন একজন শক রাজা, শক বা সাইথিয়ান রাজা ছিলেন কে? শক বা সাইথিয়ান রাজা ছিলেন এই রুদ্র দমন। আমরা জুনাগড় শিলালিপি থেকে জানতে পারি যে এই বশিষ্ঠ পুত্র পুলহমী তিনি রুদ্র দমনের কন্যাকে বিবাহ করেছিলেন এবং
এই সাতবাহন বংশের আরেকটি উল্লেখযোগ্য রাজা ছিল হল, যিনি ছিলেন 17তম শাসক। হল ছিলেন 17তম শাসক সাতবাহন বংশের। তিনি একটি গ্রন্থ লিখেছেন গুরুত্বপূর্ণ, গাথা সপ্তশতী বা সত্যসাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, গাথা সপ্তশতী বা সত্যসাই। এই গ্রন্থটি কে লেখেন? এটি লেখেন রাজা হল, যিনি ছিলেন সাতবাহন বংশের 17তম শাসক। আর এই গ্রন্থটি তিনি প্রাকৃত ভাষাতে রচনা করেছিলেন, যেটি আমি তোমাদের আগেই বলেছি, কারণ এই সাতবাহনরা প্রাকৃত ভাষাকেই বেশি পৃষ্ঠপোষকতা করেছিল। আর তার হলে সমসাময়িক ছিলেন গুণাট্য, যিনি লিখেছিলেন বৃহৎ কথা প্রাকৃত ভাষাতে, এবং কণ্টক লিখেছিলেন সারবর্মণ সংস্কৃত ভাষাতে। এবং সব থেকে শেষ শাসক এই সাতবাহন বংশের যজ্ঞশ্রী সাতকর্ণী। 27তম সাতবাহন বংশের শেষ সুশাসক ছিলেন এই যজ্ঞশ্রী সাতকর্ণী। এই যজ্ঞশ্রী সাতকর্ণী একজন বাণিজ্য এবং নৌ চলাচল প্রেমী ছিলেন। তার মুদ্রায় থাকা জাহাজের মোটিভ অর্থাৎ তার প্রতীক থেকে জানা যায়, অর্থাৎ মুদ্রার উপর থাকা আমরা ছাপ থেকে তার এই বাণিজ্যের কথা আমরা জানতে পারি। আর অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে তার মুদ্রার আমরা পেয়েছি, এমনটা আমরা নিদর্শন মেলে। তাহলে আমি তোমাদের এখানে কি বললাম? আমি তোমাদের বললাম এই বশিষ্ঠ পুত্র পুলমি ছিলেন গৌতম পুত্র সাতকর্ণীর উত্তরাধিকারী। আর এই বশিষ্ঠ পুত্র পুলমি ছিলেন 24তম সাতবাহন শাসক। তার রাজা উপাধি ছিল অন্ধ্রভোজ। তিনি অন্ধ্রপ্রদেশকে তার এই সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, সেটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। আর মুদ্রার উপরে জাহাজের ছবি, তিনি মুদ্রার প্রচলন ঘটান, এবং এই মুদ্রার উপরে জাহাজের ছবি এবং নৌকার প্রতীক থেকে আমরা এটা বুঝতে পারি সাতবাহনরা নৌ শক্তি এবং জাহাজ চলাচলে তারা দক্ষ ছিল, এমনটা আমাদের প্রমাণ আমরা পেয়ে থাকি। এরপরে আমরা দেখব সাতবাহন বংশের 17তম শাসক ছিলেন হল। তিনি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছিলেন যার নাম গাথা সপ্তশতী। এটা আমি এখানে স্টার দিয়ে দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা নোট করবে। গাথা সপ্তশতী বা সত্যসাই গ্রন্থটির লেখক যদি কে, সেটার উত্তর তোমরা লিখবে কে? হল, যিনি ছিলেন সাতবাহন বংশের 17তম শাসক। আর এই হলের সমসাময়িক কালের দুজন উল্লেখযোগ্য লেখক ছিলেন গুণাট্য, যিনি লিখেছিলেন, আমি এটা হলো বৃহৎ কথা প্রাকৃত ভাষা, এবং কণ্টক লিখেছিলেন সারবর্মণ, যেটি মূলত সংস্কৃততে লেখা। আর যেটি গুণাট্য লেখেন বৃহৎ কথা, এটি প্রাকৃত ভাষাতে লেখা। গুণাট্যর লেখা বইয়ের নাম বললে তোমরা উত্তরটা লিখবে বৃহৎ কথা, যেটি এই গুণাট্য লিখেন প্রাকৃত ভাষাতে। এবং সারবর্মণ যে গ্রন্থটি সেটি লেখেন কে? কণ্টক, যেটি আমরা সংস্কৃত ভাষাতে লেখা বলে জানতে পারি। এবং এই সাতবাহন বংশের সব থেকে শেষ রুলার ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী। ইনি ছিলেন সাতবাহন বংশের 27তম শাসক। আর তিনি একজন বাণিজ্য এবং জাহাজ চলাচল প্রেমী ছিলেন। সেটা আমরা তার জাহাজের চিহ্ন ছবি খুঁজে পাই কোথায়? তার মুদ্রার মোটিভ থেকে আমরা এ বিষয়ে জানতে পারি। যজ্ঞশ্রী সাতকর্ণী একজন বাণিজ্য প্রেমী ছিলেন, এ কথা আমরা জানতে পারি তার মুদ্রায় অঙ্কিত মোটিভ থেকে। আর তার মুদ্রা আমরা কোথা থেকে পাই? অন্ধ্র, মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি স্থান থেকে আমরা এই যজ্ঞশ্রী সাতকর্ণীর মুদ্রা সম্পর্কে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারি। আর এই সাতবাহন বংশের একটি উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর ছিল সোপরা, এবং আর পশ্চিমবঙ্গে ছিল তাম্রলিপ্ত। এই বন্দরগুলোর মাধ্যমে তারা মূলত এই আদান প্রদানগুলো করতো। তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে।